প্রথমে যে চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে অধ্যায় ২ বাংলাদেশের স্বাধীনতা। এই চ্যাপ্টারটা পড়তে সবাই একটু বোর ফিল করে, কারণ এখানে অনেক ইনফরমেশন আছে, কিছু চরিত্র আছে, কিছু তারিখ আছে, কিছু ঘটনা আছে এবং কিছু দেশের প্রভাব আমরা এই চ্যাপ্টারে পাই এবং প্রত্যেকটা জিনিসই মুখস্থ করা লাগে। এই কারণে এই চ্যাপ্টারটা আসলে আমরা পড়তে চাই না খুব একটা। তবে এখন শেষ সময়, চ্যাপ্টার আছেই মাত্র ৬টা, ১৬টা অধ্যায় ছিল মূল বইতে, সেখান থেকে তোমাদের বইতে ১৫টা অধ্যায় হয় এবং শর্ট সিলেবাসে মাত্র ৬টা অধ্যায়, কোনোটাই বাদ দেওয়া যাবে না। তো এই চ্যাপ্টারটা পড়তে হলে কি কি পড়তে হবে? শুরুতে যদি আমি স্লাইডটা একটু বদলাই, দেখো এই চ্যাপ্টারের কয়েকটা তারিখ আছে এবং আমি যদি তোমাদেরকে বলি এই তারিখ থেকে প্রশ্ন হবেই, তোমরা মোটামুটি শিওর থাকতে পারো তারিখ থেকে প্রশ্ন হবেই। কয়েকটা তারিখ আছে এবং সেই ঘটনাগুলো তোমাদের কাছে চাবে। কেমন ঘটনা, কেমন তারিখ, চলো শুরু করি। তো প্রথমেই যেই তারিখটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ১৯৭০ সালের ডিসেম্বর মাসটা। ঠিক আছে, তোমাদের বইতে স্পষ্টভাবে বলা হয়েছে ১৯৭০ সালের ডিসেম্বর মাসে কি হয়েছিল, যেটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। তাহলে এখানে জাস্ট আমি লিখে রাখি পাকিস্তানের একটা জেনারেল ইলেকশন, বা যেটাকে আমরা বাংলায় বলি সাধারণ নির্বাচন। ওকে, কিছুদিন আগে আমাদের বাংলাদেশেরও ১৩তম সাধারণ নির্বাচন হয়েছে, তাই না? আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে। এবার একটু খেয়াল করো, ১৯৭১ সালের ১লা মার্চ এই তারিখটা আসলে কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং বইতে কি বলা আছে। এই যে মিস্টার ইয়াহিয়া খান আছে না, সে হঠাৎ করে জাতীয় অধিবেশন স্থগিত করে দেয়। কি করে দেয় বলতো? এই যে জাতীয় অধিবেশন স্থগিত করে দেয়। এই স্থগিত করার কারণটা কি ছিল বলতো? স্থগিত করার একটা কারণ তোমাদের বইতে উল্লেখ করছে যে পাকিস্তান পিপলস পার্টি অর্থাৎ পিপিপি এর যে নেতা ছিল তার নাম কি ছিল বলতো? জুলফিকার আলী ভুট্টো। তা আমি সুন্দর মতো খালি ভুট্টো কথাটা লিখলাম, ঠিক আছে? এই জুলফিকার আলী ভুট্টো এই অধিবেশনে বসতে অস্বীকৃতি জানায়। কি জানায়? অস্বীকার জানায়, অস্বীকার জানায়। মূলত এটা ইয়াহিয়া এবং এই জুলফিকার আলী ভুট্টোরই একটা ষড়যন্ত্র ছিল, ঠিক আছে, যে তারা এই দেশের লোকজনের সাথে কোনো ধরনের নির্বাচন বা নেগোসিয়েশনে আসবে না। ক্লিয়ার? এইবার একটু খেয়াল করো, ১৯৭১ সালের ২রা মার্চ কি হয়? এটা নিয়ে তোমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন পাইছো, তোমাদের মডেল টেস্টে কোয়েশ্চেন পাইছো, তোমরা তোমাদের টেস্ট, প্রি টেস্ট কিংবা কলেজ স্কুলে যে কোনো পরীক্ষায় কোয়েশ্চেন পাইছো। সেটা হচ্ছে শেখ মুজিব অসহযোগ আন্দোলনের ডাক দেয়। শেখ মুজিবুর রহমান, আমার সাথে সাথে লিখলে কি হবে জানো? তোমাদের পড়াটা একটু স্ট্রং হবে। রহমান কি করে? অসহযোগ আন্দোলনের ডাক দেয়। অসহযোগ আন্দোলনের ডাক দেয়। ঠিক আছে, এইটা আমরা একটু মাথায় রাখবো এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে শেখ মুজিব কবে অসহযোগ আন্দোলনের ডাক দেয়। এটা হবে হচ্ছে ২রা মার্চ। ২রা মার্চের কিন্তু আরো কিছু ঘটনা আছে। ২রা মার্চ যেটা দেখলাম আমরা, যে ঢাকায় হরতাল পালিত হয়। কি হয়? ঢাকায়, আমি এখানে জাস্ট শর্টকাটে লিখবো, হ্যাঁ, ঢাকায় আমরা হরতাল হতে দেখলাম। এছাড়া আরো একটা ঘটনা আমরা পাই, সেই ঘটনাটা কি বলতো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসম এএসএম আব্দুর রব তিনি ২রা মার্চ পতাকা উত্তোলন করেন, জাতীয় পতাকা উত্তোলন করেন। তাহলে এই প্রশ্নটা আসবে যে জাতীয় পতাকা সর্বপ্রথম কবে উত্তোলন করা হয়? ২রা মার্চ। এটা আসতে পারে কে উত্তোলন করে? আসম আব্দুর রব। তাহলে এখানে একটু আমি সাইডে একটু লিখে দেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিইউতে লিখলাম, হ্যাঁ, ডিইউতে কি হয় বলতো? ডিইউতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ঠিক আছে, একটু ভালো মতো আমরা পড়বো কিন্তু এখন শেষ সময়, এবং বিজেস কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট লাইফে কিংবা লাইফের আর কখনো পড়া লাগবে না। ঠিক আছে, আচ্ছা গেল। এবার দেখো তো ৩রা মার্চের ঘটনাগুলো কি কি। আমরা দেখলাম জাতীয় নির্বাচনটা হলো, জাতীয় নির্বাচন হওয়ার পর জাতীয় অধিবেশনে বসার কথা ছিল, সেটাও স্থগিত করলাম। এই স্থগিতাদেশ যখন আসলো তখন শেখ মুজিবুর রহমান সারা দেশে একটা অসহযোগ আন্দোলনের ডাক দিল এবং একই দিন ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতারা যারা ছিল, বিশেষ করে আসম আব্দুর রব, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন করলেন। ৩রা মার্চের ঘটনাটা কি আসলে? ৩রা মার্চ সারা দেশে হরতাল পালিত হলো, সারা দেশে। ওকে, সারা দেশে হরতাল পালিত হলো। হরতাল, আমার হাতে লেখা আসলে খুব বাজে, তোমরা খারাপ হাতে লেখার জন্য আসলে গালিগালাজ করো না, কারণ তাড়াহুড়ার মধ্যে খারাপ হইতেই পারে। সারা দেশে কি হলো? হরতাল পালন করলো। ঠিক আছে, একটু মনে রাখতে হবে আরো একটা ঘটনা আছে, শাহজাহান সিরাজ।
হ্যাঁ, তিনি নয়াপল্টন, এখন তো নয়াপল্টন বলি, তখন তো পল্টন বলতাম আমরা। পল্টনে কি হয় জানো? পল্টনে স্বাধীনতার ইশতেহার পাঠ করে। ইশতেহার মানে ম্যানিফেস্টো, মানে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড যেখানে লেখা থাকে সেটা। তার মানে একটু মনে রাখতে হবে নামটা, শাহজাহান সিরাজ। হ্যাঁ, তিনি কি করলেন? তিনি হচ্ছে স্বাধীনতার ইশতেহার পাঠ করলো। স্বাধীনতার ইশতেহার পাঠ করেন পল্টনে। এই জায়গাটার নামটা একটু মনে রেখো তোমরা, পল্টনে। কোথায়? পল্টনে। তাহলেই হবে। এইবার একটু দেখো 7ই মার্চে কি হলো। 7ই মার্চে কি হয়েছে না হয়েছে এটা আমরা জানি, খুব ভালো মতো জানি। 7ই মার্চের বিখ্যাত ভাষণ আমরা জানি, ইউনেস্কো একটা স্বীকৃতি পর্যন্ত দিছে, এটার পটভূমি পর্যন্ত আমাদের জানতে হবে। একটু দেখো 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, ঐতিহাসিক ভাষণ। ঠিক আছে, তোমরা একটু মনে রেখো, এখান থেকে বহুপদী আসতে পারে, যে 7ই মার্চের ভাষণের পটভূমিটা কি ছিল। ঠিক আছে, এবং স্বীকৃতি আমি পড়াবো, একটু পরেই পড়াবো, আগে তারিখগুলা একটু তোমাদেরকে বলে দিই। পটভূমি প্লাস স্বীকৃতি, ঠিক আছে, এইটা তোমাদের একটু জানতে হবে। আমার পরবর্তী স্লাইডে এগুলা তোলা আছে। ডান। এইবার আমরা দেখি 17ই মার্চটা কি হয়। আমরা জানি একটা ভয়াল রাত আমাদের বাঙালিদের উপরে আসছিল, এই পূর্ববঙ্গের মানুষের উপরে আসছিল, যেটা অ্যাকচুয়াল প্ল্যানিংটা করা হয়েছিল 7ই মার্চ। এই প্ল্যানার কারা ছিল? তোমাদের বইতে স্পষ্ট দুইটা নাম আছে, যে রাও ফরমান আলী, হ্যাঁ, দুষ্ট চরিত্রের রাও ফরমান আলী, তার সাথে আরেক বেটা ছিল। এই বেটার নাম কি বলতো? টিক্কা খান। তার নাম ছিল হাস্যকর একটা নাম, টিক্কা খান। এই দুইজন মিলে ইতিহাসের সব থেকে বাজে একটা প্ল্যানিং করে মানব সভ্যতার উপর। সেটার নাম আমরা মোটামুটি সবাই জানি, অপারেশন সরি, ইংলিশে লিখা তো লাভ নেই। অপারেশন কি বলি বলতো? অপারেশন সার্চ লাইট। ঠিক আছে, সার্চ লাইট। এটার প্ল্যানিং কবে হয়? এটার প্ল্যানিং বা পরিকল্পনা এটা হয় হচ্ছে 17ই মার্চ তারিখে। এটা একটু ভালো মতো তোমরা মনে রেখো, এবং এই প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু ভালোই আছে, অপারেশন সার্চ লাইট। এইবার একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, আমরা প্রায় এই তারিখের সংক্রান্ত জিনিস শেষ করব। 25শে মার্চটা কি হয়? এই যে অপারেশন সার্চ লাইট যেটা আমরা প্ল্যান করছিল, মানে আমাদের উপরে প্ল্যান করছিল, সেই অপারেশন সার্চ লাইটটা হ্যাঁ এক্সিকিউট করে কবে? এই অপারেশন সার্চ লাইটটা এক্সিকিউট করে কবে? সেটা হচ্ছে 25শে মার্চ রাতে। ঠিক আছে, 25শে মার্চ রাতে এটাকে কি করে? এটাকে এক্সিকিউট করে বা বাস্তবায়ন করে, এক্সিকিউট। ঠিক আছে, করে। এটা একটু মনে রাখতে হবে। এবং সেই রাতটাকে আমরা বলি কি বলতো? আমরা বলি যে কাল রাত্রি, কাল রাত্রি। এবং একটু মনে রেখো, এই কাল রাত্রিকে ওরা নাম দেয় অপারেশন সার্চ লাইট। কাল মানে বিপদ, রাত্রি মানে রাত। এবং পরবর্তীতে এই দিনটাকে আমরা গণহত্যা দিবস হিসেবে পালন করি, গণহত্যা দিবস। ঠিক আছে, দিবস হিসেবে পালন করি। এবং 26শে মার্চ মানে 25শে মার্চ ঠিক রাতটা পার হওয়ার পর 26শে মার্চ আমরা যে ঘটনাটা পাই সেটা হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, কালুরঘাট, চিটাগাংয়ের কালুরঘাট, এই বেতার কেন্দ্র থেকে, বেতার কেন্দ্র, হ্যাঁ কেন্দ্র থেকে কে বলতো? মেজর জিয়াউর রহমান, হ্যাঁ এই নামটা একটু মনে রাখতে হবে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং 27শে মার্চ শেখ মুজিবের পক্ষে, শেখ মুজিবের পক্ষে, হ্যাঁ পক্ষে পুনরায় তিনি স্বাধীনতার ঘোষণা দেয়। বইতে যেভাবে আছে ঠিক সেভাবেই আমি তোমাদেরকে লিখে দিলাম। তাহলে দুইটা ইনফরমেশন মনে রাখবা। 26শে মার্চ, এই যে দেখো 26শে মার্চ, ঠিক আছে, জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। ঠিক পরবর্তীতে 27শে মার্চ, 27শে মার্চ বঙ্গবন্ধুর হয়ে, মানে শেখ মুজিবের হয়ে আর কি, মানে আমরা তো আগে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলতে একদম মানে সবকিছু খালি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলতাম আর কি, তো এই কারণে এই নামটা বারবার চলে আসে। তোমাদের বইতে বঙ্গবন্ধু নামটা তো এবার নাই, তোমাদের বইতে লেখা শেখ মুজিব। যেইটা আছে বইয়ের ইনফরমেশনটাই খালি পড়বা। শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি পুনরায় কি করে বলতো? স্বাধীনতার ঘোষণা দেয়। তার মানে এই তারিখটা আমরা 26 তারিখ এবং 27 তারিখ মনে রাখবো স্বাধীনতার ঘোষণা হিসেবে। ঠিক আছে, স্বাধীনতার
কি হিসেবে? ঘোষণা হিসেবে। ঠিক আছে, ডান। এইবার একটু দেখো তো 1971 সালের 10 এপ্রিল তারিখ কি হয়েছিল বলতো? 10 এপ্রিল তারিখে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা আদেশ আসে। কি আসে? আনুষ্ঠানিক। একটু আমার সাথে লিখবা, হ্যাঁ? আনুষ্ঠানিক ঘোষণা, ঘোষণা আদেশ। এইটা একটু মনে রাখতে হবে যে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধে আমরা জড়াই গেলাম কবে? আমরা হচ্ছে 10 এপ্রিল তারিখে জড়াই গেলাম। কিভাবে? আমরা একটা সরকার গঠন করি, যে সরকারটাকে আমরা প্রবাসী সরকার বা অস্থায়ী সরকার বলি, সেটার নাম ছিল হচ্ছে মুজিবনগর সরকার। তাহলে আমার সাথে সাথে একটু রিভিশন দিয়ে দাও, মুজিবনগর সরকার। ঠিক আছে, সরকার। এটার গঠন কাঠামো একটু পরে আসতেছি। সরকার এটা গঠন হয় কবে? এটার গঠন এই তারিখে হয়, গঠন। এবার এই যে মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার যেটাকে আমরা বলতেছি, এই অস্থায়ী সরকার যেটা ছিল, এই সরকারের শপথ কবে হয়? সরকার শপথ গ্রহণ করে হচ্ছে 17 এপ্রিল তারিখে। এবং লাস্ট ইনফরমেশন, 16 ডিসেম্বর কি হয়? আমাদের চূড়ান্ত বিজয় আমরা নিয়ে আসি হচ্ছে এই তারিখে, বিজয় দিবস। তার মানে আমি আবারও বলতেছি, এই যে স্লাইডটা তোমরা দেখতে পাইতেছো, এই স্লাইডে অনেকগুলা তারিখ আছে। হ্যাঁ, এই স্লাইডে কি অনেকগুলা তারিখ আছে, যে কোনো একটা তারিখ এই স্লাইড থেকে তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, আমি আবার রিভিশন দেওয়া দিতেছি। দেখো 1970 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1971 সালের 3রা মার্চ তারিখে পূর্ব নির্ধারিত একটা দিন ছিল, সেটা হচ্ছে আমরা জাতীয় অধিবেশনে বসতেছি। এবং এটার ঘোষণা কার থেকে আসে? ইয়াহিয়া খানের থেকে আসে, যিনি পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট এবং সামরিক আইন প্রণেতা ছিল। 1 মার্চ আমরা যেটা দেখি, তার তরফ থেকে জাতীয় অধিবেশনটা বিনা নোটিশে স্থগিত করা হয়। এবং এটার সাথে জড়িত আমরা পাই হচ্ছে ভুট্টোকে, যিনি পাকিস্তান পিপলস পার্টির নেতা ছিল। 2 মার্চ শেখ মুজিবুর রহমান পুরা অসহযোগ আন্দোলনের একটা ডাক দেয় এবং ঢাকায় হরতাল পালিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 3রা মার্চ তারিখে আমরা যেটা দেখি যে সারা দেশে হরতাল পালিত হয় এবং পল্টনে শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। 7 মার্চ তারিখে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ অনুষ্ঠিত হয় রেসকোর্স ময়দানে, যেটা আমরা দেখতে পেলাম। এর পরবর্তীতে যেটা আমরা দেখি, 17 মার্চ অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা করে রাও ফরমান আলী এবং হচ্ছে জেনারেল টিক্কা খান। তারপর আমরা যেটা দেখি 25 মার্চ সেই অপারেশন সার্চ লাইটটা এক্সিকিউট করে আমাদের উপরে, এবং যেটাকে আমরা কালরাত্রি এবং জাতীয় গণহত্যা দিবস হিসেবে বর্তমানে আখ্যায়িত করি। আমরা 25 মার্চ পার করে 26 মার্চ যখন আসি, তখন স্বাধীনতার ঘোষণা আসে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান, এবং 27 মার্চ তারিখে একই ঘোষণা শেখ মুজিবের পক্ষে আমাদের হচ্ছে জিয়াউর রহমান দেন। তারপর আমরা যেটা দেখি 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়, যেটা ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা আদেশ। 17 তারিখে একই সরকার শপথ গ্রহণ করে এবং আমরা যেটা দেখি 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করে আনি। এই হচ্ছে তারিখ মাত্র। এই তারিখগুলা তোমরা খুব ভালো মতো এই তারিখগুলো একটু পড়ে রাখবা। এই তারিখগুলা থেকে যে কোনো একটা তারিখ তোমরা তোমাদের পরীক্ষায় পাচ্ছ। এবার একটু দেখো 7 মার্চ থেকে যতটুকু ইনফরমেশন তোমাদের পড়তে হবে, এখান থেকে একটা বহুপদী আসতে পারে। হ্যাঁ, এখান থেকে বহুপদী কি আসতে পারে? যে 7 মার্চের ভাষণে আমরা আসলে কিসের একটা বহিঃপ্রকাশ পাই, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার। কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই ভাষণের পটভূমিটা কি ছিল? এই ভাষণের পটভূমি ছিল আমাদের যে 24টা বছর, হ্যাঁ, ভারত পাকিস্তান আলাদা হওয়ার পর যে 24 বছর ছিল, এই 24 বছরের ঘনীভূত হওয়া এক শোষণ শাসন। ঠিক আছে, কি এক শোষণ এবং শাসনের ইতিহাস। আচ্ছা, তারপরে কি এক বঞ্চনার ইতিহাস, তারপরে কি একটা রাজনৈতিক প্রতারণা। তাহলে এই যে বহুপদীতে এই প্রশ্নটা আসতে পারে, কখনো আসেনি, এবার আসতে পারে। এবার দেখো 7 মার্চ থেকে আরেকটা প্রশ্ন যেটা হতে পারে, সেটা হচ্ছে স্বীকৃতি। তোমরা জানো যে ইউনেস্কো এটাকে বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে ঘোষণা করছে। তো এইটা একটু মনে রাখবা যে কত সালে এই ঘোষণাটা আসে, সেটা হচ্ছে 2007 সালে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে এটার একটা স্বীকৃতি প্রদান করা হয়। ঠিক আছে, 7 মার্চ থেকে এটা পড়ে রাখবা। অপারেশন সার্চলাইট থেকে তোমরা যেটা পড়বা যে এটার পরিকল্পনাকারী কারা ছিল? টিক্কা খান এবং রাও ফরমান আলী। তার সাথে এটাও একটু পড়ে রেখো যে হত্যাকাণ্ডের অন্যতম স্থান কোনগুলা ছিল। আমরা সবাই জানি রাজারবাগ পুলিশ লাইন্স, ইপিআর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকাসমূহ। ঠিক আছে, এবার একটু খেয়াল করো মুজিবনগর সরকার। তোমাদেরকে একটু বলে দেই, এই মুজিবনগর সরকার, হ্যাঁ, এই প্রশ্নটা বা এখান থেকে মাস্ট একটা এমসিকিউ আসতেছে। মুজিবনগর সরকারের যে কাঠামোটা ছিল, কার কোন দায়িত্ব ছিল, কে কোন মন্ত্রণালয় ছিল এবং এদের উপদেষ্টা মণ্ডলীতে কোন 6 জন ছিল এবং তার দল কি কি ছিল।
তাহলে চলো আমরা একটু এটা সমাধান করে ফেলি, খুব দ্রুত সমাধান করব। হ্যাঁ, গঠন, মুজিবনগর সরকারের গঠনটা কবে হয়? আমরা সবাই জানি যে এটা 10ই এপ্রিল তারিখে হয়। 10ই এপ্রিল কত বলতো? 1971 সাল। এখানে কয়েকটা ঘটনাচক্র তোমাদের পড়তে হবে, সেই ঘটনাচক্রগুলো কি আমি তোমাদেরকে একটু বলি। স্থান, হ্যাঁ স্থান আমরা সবাই জানি, এটা যেহেতু আমাদের ইতিহাসের সাথে জড়িত। স্থানটা ছিল হচ্ছে মেহেরপুর জেলা, মনে আছে? মেহেরপুর জেলায়, ঠিক আছে, মেহেরপুর জেলা। আচ্ছা, মেহেরপুর জেলার কোথায় বলতো? মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়, বৈদ্যনাথ তলার আম্র কাননে, মনে আছে এটা? আম্র কাননে কোন তারিখে? এই তারিখে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, ক্লিয়ার? এই তারিখে। শপথটা কবে হয় বলতো? শপথটা হয় 17ই এপ্রিল, 17ই এপ্রিল। আচ্ছা, হলো কত? 1971 সাল। এটা তো মানে পারি আমরা, বেসিক দুইটা ইনফরমেশন মুজিবনগর সরকার রিলেটেড তারিখ, ঠিক আছে? তারিখটা যখন হয়ে যাবে তখন তোমার সরকার কাঠামোর দিকে আগাতে হবে। সরকার কাঠামোর দিকে কিভাবে আগাবো তোমরা একটু খেয়াল করো। রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? এটা আমাদের সবাই জানি। হ্যাঁ, একটু লিখে ফেলবা, শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। অনেকে বলবে যে এখন তো আওয়ামী লীগ সরকার নাই, তো এই রিলেটেড প্রশ্ন কি আসবে কি আসবে না? চ্যাপ্টার তো আছে, চ্যাপ্টার ইনফরমেশন এগুলা, এটা তো সরকার রিলেটেড কিছু না ভাই, এটা তো ইতিহাস, এটা তো পড়তেই হবে। আচ্ছা, এবার দেখো তো উপরাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি, অস্থায়ী বলতেছি মানে যেহেতু শেখ মুজিব তখন জেলে ছিলেন, তার পরিবর্তে যে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তার নাম কি ছিল? তার নাম ছিল হচ্ছে সৈয়দ, একটু নামটা লেখো, সৈয়দ নজরুল ইসলাম, ঠিক আছে, সৈয়দ নজরুল ইসলাম। আচ্ছা, এবার দেখো তো তাজউদ্দিন আহমেদ, তিনি কোন পদে ছিলেন? যাকে আমরা বঙ্গতাজ বলি, তিনি কোন পদে ছিলেন? এটাও আমরা মোটামুটি সবাই জানি যে তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে, প্রধানমন্ত্রী ছিলেন। এবার একটু খেয়াল করো তো অর্থমন্ত্রীর দায়িত্বে কে ছিলেন? মানি টাকা পয়সা, এম মনসুর আলী। তার নামের আগেও কিন্তু এম আছে, তাহলে একটু নামটা লিখে ফেলো, এম মনসুর আলী, ঠিক আছে। এইবার একটু দেখো স্বরাষ্ট্র, হোম মিনিস্ট্রির দায়িত্বে কে ছিল? স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে আমরা যাকে পাই তার নাম ছিল হচ্ছে এ এইচ এম কি বলতো? কামারুজ্জামান। ভেরি ইজি, এটা তো ছোটবেলা থেকে তোমরা পড়তেছো তাই না? ক্লাস 8 এর বইও কিন্তু তোমরা পড়ছো যা মান। আচ্ছা, এবার দেখো তো পররাষ্ট্র, ফরেন যে ডিপার্টমেন্টটা ছিল বা মিনিস্ট্রিটা ছিল, ফরেন অ্যাফেয়ার্স, তো সেখানে এবং আইন মন্ত্রীর নাম কি ছিল? ইতিহাসে কিন্তু আওয়ামী লীগের ইতিহাসে কিন্তু সে ওতপ্রোতভাবে জড়িত, তার নাম কি বলতো? খন্দকার মোশতাক আহমেদ। খন্দকার মোশতাক, ঠিক আছে, মোশতাক আহমেদ, এই নামটা একটু মনে রেখো, আহমেদ। এইবার একটু আসো, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কি ছিল যাকে পাপা টাইগার বলতাম এবং তাকে শত্রুপক্ষ বাঘের মতো ভয় পেত? তার নাম কি ছিল বলতো? এম এ জি ওসমানী সাহেব, ঠিক আছে, ওসমানী। ওকে, নাও হলো, শেষ। এবার দেখো মুজিবনগরের সরকারের বিশেষ দূতটা কে ছিল? এই প্রশ্নটা বোর্ড আছে কয়টা? বোর্ড আছে 9টা। অ্যাটলিস্ট এই প্রশ্ন তো 2-3 বোর্ডে আসার সম্ভাবনা অনেক। মুজিবনগর সরকারের বিশেষ দূত কে ছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। একটু নামটা মনে রাখো, আবু সাইদ চৌধুরী দিলাম, আবু সাইদ চৌধুরী, ঠিক আছে। তার কাজ ছিল বিদেশে বিশ্ব জনমত সৃষ্টি করা। বিশেষ দূত, তিনি অ্যাম্বাসেডর ছিলেন এই সরকারের। তাহলে একটু খেয়াল করো, এই যে নামগুলো আমি পড়াইলাম তোমাদেরকে, হ্যাঁ, এই নামগুলা থেকে প্রশ্ন যে পাচ্ছ এটা মোটামুটি গ্যারান্টি, কারণ এই পার্ট থেকে প্রতি বছর বহু এমসিকিউ আসে। হ্যাঁ, বহু এমসিকিউ আসে, তোমরা মোটেও এই পার্টটা বাদ দিতে পারবা না। তাহলে আমি আবারও স্টার মেরে দিতেছি, হ্যাঁ, স্টারের অভাব থাকবে না এই জায়গায়, এখানে কোটি কোটি লাখ লাখ স্টার থাকবে এই স্লাইডটাতে, ঠিক আছে। এটা আসবেই তোমাদের পরীক্ষায়,
গেল। এইবার এই পার্টটাও খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউতে একটা প্রশ্ন আসে যে মুজিবনগর সরকারের উপদেষ্টা মণ্ডলীর সংখ্যা কত ছিল, কয়জন ছিল উপদেষ্টা মণ্ডলীতে, অ্যাডভাইজারি প্যানেলে কয়জন ছিল, একটু খেয়াল করো। একদম সরাসরি অ্যান্সার হচ্ছে 6 জন। ঠিক আছে, এই 6 জনের তোমরা শুধু নাম পড়লে হবে না, নামের সাথে তাদের রাজনৈতিক দল, নাম ও দল, এই দুইটাও তোমাদের পড়ে রাখতে হবে। তো নামগুলো আমরা মোটামুটি জানি, বলো তো কে ছিল সবার আগে, কে ছিল? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাই না? আব্দুল হামিদ খান ভাসানী, আমাদের ভাসানী সাহেব, আমাদের প্রিয় নেতা, তাই না? তিনি ছিল মানব দরদী একজন নেতা, আব্দুল হামিদ খান ভাসানী, যিনি কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। তিনি হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন। এরপর আরেকজন কে ছিল বলতো? আরেকজন ছিল হচ্ছে অধ্যাপক মোজাফফর আহমেদ। অধ্যাপক মোজাফফর আহমেদ, ঠিক আছে, দিলাম নামটা আহমেদ, তিনিও ছিলেন এই প্যানেলে। আচ্ছা, আর কে ছিল বলতো? আরেকজন ছিল হচ্ছে কমরেড, পুরা নাম কি বলতো? কমরেড মনি সিংহ বা মনি সিং। আচ্ছা, তারপরে আর কে ছিল বলতো? আরেকজন ছিল হচ্ছে শ্রী মনোরঞ্জন ধর, ঠিক আছে, ধর। আচ্ছা, আর যে দুইজন ছিল, সেই দুইজন এই প্যানেল থেকে দুইজন অ্যাডভাইজার ছিল, তারা মুজিবনগর সরকারের বডিতেই ছিল। তারা কে কে ছিল বলতো? একজন ছিল হচ্ছে তাজউদ্দিন আহমেদ, আর আরেকজন ছিল হচ্ছে খন্দকার মোশতাক। এই 6 জনের নাম থেকে একটা প্রশ্ন তোমরা তোমাদের এসএসসি তে পাইতেছো, একটু দাগায় রাখো, ঠিক আছে? এখন তোমরা আমাকে ক্রেডিট দেওয়ার দরকার নাই ভাই, এই জিনিসপাতি বইতেই থাকে, ঠিক আছে? তোমরা যা করো এখন টিচার মিচারগুলো নিয়ে একদম সিগমা ইডিট মিডিট বানায় আওলায় ফেলো যে সে পড়াইছে মানে আসছে, সে কইতে পড়াইছে। আমি কইতে এগুলি পড়াইতেছি? আমি তো বই থেকে পড়াইতেছি। আমি এখনো বলতেছি যে তুমি এই ক্লাসটা এই জায়গায় অফ করে মূল বই পড়ো, দেখো সব কমন পড়ছে। কারণ আমরা তো মূল বই পড়াই ভাই। এখানে আমি মনে করি একটা টিচারের কখনো কোনো ক্রেডিট থাকে না, স্টুডেন্টের ক্রেডিট থাকে। টিচার তো সারা জীবন কমন আনার জন্যই পড়াবে, তার জন্যই তো সে টিচার হইছে। এই কারণে তাকে পীর অলিয়া বানানোর তো কিছু হয় না। আর আমার তো এটা প্রথমবার না, আমার 5ম ফাইনাল শট। আমি তো 2 দিনে আসার কোনো টিচার না, আমি তো বছরের পর বছর এই কাজগুলো করেই যাইতেছি। তোমরা দেখতেছো বইটা পুরো মুখস্থ আমার। কেমনে হয়েছে? এটা অভিজ্ঞতার কারণে হয়েছে, বুঝছো? তো একটু বইটা পড়লেই হবে তোমাদের। এবার কি বলতেছে দেখো, এখান থেকে এর সাথে তাদের দল সম্পর্কে একটু নামগুলা জেনে রেখো যে কে কোন দলের ছিল। আমরা মোটামুটি জানি যে ভাসানী হচ্ছে ন্যাপ ভাসানী থেকে, ঠিক আছে, ন্যাপ ন্যাশনাল আওয়ামী পার্টি, NAP। মুজাফফর হচ্ছে ন্যাপ মুজাফফর, তার মানে NAP। এবার একটু দেখো তো, কমরেড মনি সিংহ, তিনি কোথাকার ছিলেন? তিনি কমিউনিস্ট পার্টির ছিলেন, ঠিক আছে। তিনি কোন পার্টির ছিলেন? তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির, ঠিক আছে। এবার একটু দেখো তো, শ্রী মনোরঞ্জন ধর, তিনি কোন দলের ছিলেন? তিনি ন্যাশনাল কংগ্রেসের ছিল, ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, সেই দলের ছিল। এবার একটু দেখো তো, তাজউদ্দিন আহমেদ এবং খন্দকার মোশতাক কোন দলের ছিল? তারা মুজিবনগর সরকার বা গভর্নমেন্ট, MNG লিখে দিলাম, এমতে মুজিব, এমতে নগর, জিতে গভর্নমেন্ট, ঠিক আছে। এটা একটু বুঝে রাখো। অনেকে বলবে এটা তো বই নাই। আরে বেটা, এটা বাংলায় লেখা, মুজিবনগর সরকার, দুষ্টু বলো ভাই। এবার একটু দেখো, ডান। এই স্লাইডটা থেকে তোমাদের অ্যাটলিস্ট একটা এমসিকিউ কমন পাচ্ছ তোমরা। এবার একটু খেয়াল করো, মুজিবনগর সরকারের মোট মন্ত্রণালয় বা বিভাগ কয়টা ছিল? এটার অ্যান্সার হচ্ছে 12টা, ঠিক আছে। ওই টাইমে 12টা ছিল। মুজিবনগর সরকারের সময় কয়টি সেক্টর ছিল? আমরা এটা সবাই জানি, 11টা সেক্টর ছিল, হ্যাঁ। এবং সেক্টরের ডিটেইলসটা 8 এর বইতে ছিল, বাট 9-10 এর বইতে অত ডিটেইল নাই। মুক্তিযুদ্ধের সময় কয়টি ব্রিগেড ফোর্স ছিল? আমরা জানি S ফোর্স, K ফোর্স, Z ফোর্স, বাট 3টা। এখান থেকে সরাসরি এই প্রশ্নটাই আসবে যে 3টা ব্রিগেড ফোর্স ছিল, কোন ফোর্সের কি নাম বা সেই প্রধান কারা ছিল, এটা লাগবে না। এইবার একটা জিনিস লাগবে যে 24 বছরের বাঙালির স্বার্থ সংশ্লিষ্ট যত আন্দোলন ছিল সেখানে ভূমিকা পালন করে এদেশের ছাত্র সমাজ। এটা কেন লাগবে আমি বলি, সৃজনশীলে এই প্রশ্নটা আসবেই এবং এমসিকিউতেও আসতে পারে। সৃজনশীল কিভাবে আসবে একটু পরে দেখাচ্ছি। দেখো, মানে আমাদের যুদ্ধটাকে যে গণযুদ্ধ বলা হয়, গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়, এটার কারণ কি? এইটা তোমাদের এসকিউতে আসতেছে, এটা গ্যারান্টি। 9টা বোর্ড না, এই 9টা বোর্ডের ভিতরে ম্যাক্সিমাম বোর্ড
এসকিউতে এই প্রশ্নটা দিতে পারে, অথবা সৃজনশীলের খতে এই প্রশ্নটা দিতে পারে যে বাংলাদেশের যুদ্ধকে গণযুদ্ধ কেন বলা হয়। কারণ যত জনমানুষ ছিল, ছাত্র থেকে শুরু করে বুদ্ধিজীবী, পেশাজীবী, শিল্পী, নারী, সবাই এটাতে অংশগ্রহণ করে। তার ভিতরে অন্যতম এবং অগ্রণী ভূমিকা পালন করে ছাত্র। খালি মুক্তিযুদ্ধে না, এই 24 বছরে তারা কি কি আন্দোলন করে আসছে এটা আসতে পারে। ঠিক আছে, বইতে স্পষ্ট দেওয়া আছে ছাত্রের পাঠটাতে। 1948 থেকে 1952 সাল, তখন তারা কি করে বলতো? এই টাইমে কি হয়েছিল? ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। ভাষা আন্দোলন দিলাম, এখনই শেষ হয়ে যাবে প্রথম চ্যাপ্টারটা। এবার দেখো তো 62 ও 64 সালে তারা কি করে? শিক্ষা কমিশনের বিরুদ্ধে একটা আন্দোলন করে, যেখানে বাংলাকে অনেক নিচু শ্রেণীর ভাষা হিসেবে ধরা হয়েছিল। শিক্ষা কমিশনের আন্দোলন, ঠিক আছে, কমিশন, আচ্ছা দিলাম। এবার একটু দেখো তো 66 সালে কি হয়? আমরা জানি 6 পয়েন্টস মুভমেন্ট বা 6 দফা আন্দোলন হয়। 1969 সালে কি হয় বলতো? একটা গণ অভ্যুত্থান হয়। এবং গণ অভ্যুত্থান কেমন হয় এটা আমরা মোটামুটি 24 পরবর্তী জেনারেশন খুব ভালো মতো জানি। 1970 সালে কি হয়? 1970 সালের জাতীয় নির্বাচন হয়। এই জাতীয় নির্বাচন হওয়াইতেও তারা কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে, কারণ এই গণঅভ্যুত্থানের কারণে। আচ্ছা, জাতীয় নির্বাচন, সেখানেও ছাত্ররা একটা ভূমিকা পালন করে। এবার দেখো তো 71 সালের যে মুক্তিযুদ্ধটা হয়, এই মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধ। এখন এই পার্টটা কেন লিখলাম? এই পার্টটা থেকে সিকিউ আসে যে ছাত্রদের ভূমিকাটা কেমন। তখন তোমরা আলাদা আলাদা পয়েন্ট করে কিন্তু লিখতে পারবা ছাত্রদের ভূমিকা কেমন ছিল এবং তারা কোন কোন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ঠিক আছে, ডান। এই পার্টটা একটু ভালো মতো পড়িস রে ভাই। বিজিএস, বাংলা, ধর্ম, এগুলাতে কিন্তু A+ ছুটে যায়। বোঝা গেল এতটুকু? এইবার একটু দেখো মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকাটা আসলে কেমন ছিল। এটা থেকে প্রশ্ন আসবেই, এটা থেকে প্রশ্ন হবেই। নারীদের ভূমিকা কেমন ছিল এটা বহুপদী আসতে পারে, বহুপদী প্রশ্ন, কিংবা সৃজনশীল আসতে পারে। তো 3টা পয়েন্ট আমি তোমাদের জন্য উপস্থাপন করতেছি। তারা আহত যোদ্ধাদের সেবা করত, মানে সরাসরি তো অংশগ্রহণ করেনি, যেভাবে অংশগ্রহণ করছে সেভাবে আসলে কি কি হেল্প করছে আমাদের। অংশগ্রহণকারী যোদ্ধাদের আশ্রয় দিছে এবং যোদ্ধাদের তথ্য সরবরাহ করছে। পরবর্তীতে বাংলাদেশ সরকার তাদেরকে একটা উপাধি দেয়, সেই উপাধির নামও আমরা সবাই জানি যে বীরাঙ্গনা। বীরাঙ্গনা এই উপাধিটা দেয়। এবং তোমরা দয়া করে এই উপাধি এবং এর সালটা সহ একটু এমসিকিউর জন্য পড়ে রাখবা। ঠিক আছে, এমসিকিউর জন্য পড়ে রাখবা নারীর ভূমিকা। এবার একটু দেখো মুক্তিযুদ্ধে গণমাধ্যম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও জয় বাংলা পত্রিকা, এই দুইটার ভূমিকা কি ছিল তোমরা একটু পড়বা। যে ওই টাইমে আমাদের প্রবাসী সরকার বা অস্থায়ী সরকারের সরকারি প্রচার সেল হিসেবে কাজ করছে জয় বাংলা পত্রিকা। এটা হচ্ছে প্রচার সেল হিসেবে কাজ করছে। আর এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেখানে অনেক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা অংশ নিতেন, সেখানকার দুইটা আয়োজন আছে। যে আয়োজন হচ্ছে চরমপত্র এবং জল্লাদের দরবার। এই দুইটা সম্পর্কে একটু ধারণা নিয়ে যেও। জল্লাদের দরবার, আরেকটা হচ্ছে চরমপত্র। ঠিক আছে, চরমপত্র, এই দুইটা অনুষ্ঠান ভালো ভূমিকা পালন করে আমাদেরকে উজ্জীবিত করতে, ইন্সপায়ার করতে। তো এখন আমরা মোটামুটি এমসিকিউর জন্য যা প্রয়োজন আমি তোমাদেরকে সবই পড়াইছি। হ্যাঁ, আমি তোমাদেরকে সবই পড়াইছি এমসিকিউর জন্য যা প্রয়োজন, এবং বারবার বলছি কোন কোন পার্ট থেকে এমসিকিউ আসতে পারে। তোমরা দয়া করে এখন একটু দেখো কি ধরনের এমসিকিউ আমরা পেতে পারি। প্রথম এমসিকিউর দিকে তাকাও। বলছে কি, পাকিস্তানে 24 বছরের বাঙালি জাতির স্বার্থ সংশ্লিষ্ট যে আন্দোলনগুলা ছিল, এই আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা কারা পালন করে? আমরা খুব ভালো মতো জানি যে একটু আগেই পড়লাম তাই না, 52 সাল, ফার্স্টে 52 সালের ভাষা আন্দোলন, 1962 আর 64, তাই না, 64 শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন, 1966 6 দফা, 1969 গণঅভ্যুত্থান, 1970 নির্বাচন, 1971 মুক্তিযুদ্ধ। এই প্রত্যেকটা আন্দোলনে, আমাদের স্বার্থের আন্দোলনে আমরা যাদেরকে পাইছি সবার আগে, তারা ছিল আমাদের ছাত্র সমাজ। এবার কি, মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে কে ছিল? বিচারপতি আবু সাইদ চৌধুরী। মোজাফফর, এই দেখো তো অধ্যাপক মোজাফফর আহমেদ কে ছিলেন? তিনি একজন উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা ছিলেন মুজিবনগর সরকারের। পাইছি। আচ্ছা, খন্দকার মোশতাক কে ছিলেন? খন্দকার মোশতাক কিন্তু আমাদের ফরেন অ্যাফেয়ার্স অর্থাৎ পররাষ্ট্র, হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী তিনি ছিলেন। তার সাথে তিনি কিন্তু এই অ্যাডভাইজারি প্যানেলে বা উপদেষ্টা মণ্ডলীতেও ছিলেন, উপদেষ্টা মণ্ডলীতেও ছিলেন। বাস, শেষ। অপশন এলিমিনেট করে পড়ো, জাস্ট এই নামটা তোমাদের বইতে আসেনি,
এই যে এই যে কেটে দিলাম। এবার একটু দেখো, ও এটার অ্যান্সার তো দিতে হবে তাই না? এই যে অ্যান্সার। এবার একটু খেয়াল করো, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ? এই দেশটার নাম কি? রাশিয়া। তোমরা একটু কইরো ভারতের অবদান, ঠিক আছে? এটা বইয়ের জন্য পড়তে হইতেছে, বাস্তবের জিনিসটা দিয়ে তো আর এসএসসি পাস করতে পারবা না, ঠিক আছে? তারপর ধরো সোভিয়েত, তৎকালীন সোভিয়েত যে ভেটো প্রদান করছিল জাতিসংঘে। হ্যাঁ, ইউকে অর্থাৎ লন্ডন ছিল আমাদের প্রধান প্রচার মাধ্যম, সেটা একটু পড়বা। ইউএসএ এবং জর্জ হ্যারিসন গান গেয়ে যে কনসার্টটা করছিল আমাদের জন্য, সেটা একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? এদের ভূমিকাটা একটু পড়বা এই দেশের, কারণ এই দেশের ভিতরে সৃজনশীল যদি আসে তবে এটা থেকে সৃজনশীল আসবে ভারত থেকে। কিভাবে সৃজনশীল আসবে জানো? একটু পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে একটা পার্শ্ববর্তী দেশ আমাদেরকে আশ্রয় দেয়, যুদ্ধে প্রশিক্ষণ করে এবং একটা বাহিনী তৈরি করে, যার ফলে আমাদের মুক্তিযুদ্ধটা ত্বরান্বিত হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করো, মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয় কখন? যখন বাংলাদেশ এবং ভারত মিলে একটা ইউনাইটেড ফোর্স আমরা ক্রিয়েট করি, বা যেটাকে আমরা যৌথ বাহিনী বলি। এরপরে কি? এরপর বলতেছে 7ই মার্চের ভাষণে কিসের ইঙ্গিত রয়েছে? স্বাধীনতার ইঙ্গিত আছে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, অপারেশন সার্চ লাইটের নীল নকশা কে করে? রাও ফরমান আলী করে, তার সাথে টিক্কা খান ছিল। এখন এইটের বইতে তোমরা পড়ছিলা যে কার কোন দায়িত্ব ছিল, ঢাকা এক্সিকিউশন কে করবে, ঢাকার বাইরে কে করবে, ওভারঅল অপারেশনটা কে করবে। বাট তোমাদের বইতে জাস্ট এই দুইটা নাম আছে। ইয়াহিয়া খান কে ছিল বলতো? ইয়াহিয়া খান ছিল প্রধান প্রধান সামরিক সামরিক আইন প্রশাসক, ঠিক আছে? প্রশাসক ও প্রেসিডেন্ট। আচ্ছা, আইয়ুব খান কে ছিল? আইয়ুব খান ছিল হচ্ছে ফর্মার প্রেসিডেন্ট, এবং গণঅভ্যুত্থানের পরে এই আইয়ুব খান কিন্তু তার প্রেসিডেন্টশিপ ছেড়ে দেয়, এবং দায়িত্বটা কাকে দেয়? দায়িত্বটা দেয় এই ইয়াহিয়া খানকে। এবং জুলফিকার আলী ভুট্টোটাকে ছিল পাকিস্তান পিপলস পার্টি অর্থাৎ পিপিপি এর নেতা ছিল। মানে আমাদের এই পারে যেমন আওয়ামী লীগ জিতছিল, ওই পারে জিতছিল হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি, এবং জুলফিকার আলী ভুট্টোর ওদের ওইদিকে একটা ভালো অরা ছিল। আমাদের এদিকে তো ওদের ভ্যালু ছিল না, বাট ওদের ওইদিকে ওদের ভালো অরা ছিল। তার মানে অ্যান্সারটা আসতেছে কি? অ্যান্সারটা আসতেছে এটা। এবার দেখো তো, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? এম মনসুর আলী ছিল অর্থমন্ত্রী, তাই না? সৈয়দ নজরুল ইসলাম ছিল হচ্ছে উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্র বা ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, ঠিক আছে? আচ্ছা, এবার একটু দেখো তো, তাজউদ্দিন আহমেদ কে ছিল? এই তাজউদ্দিন আহমেদই কিন্তু প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী। এবং হোম অ্যাফেয়ার্সে যেই মন্ত্রী বা যিনি ছিলেন তার নাম ছিলেন এইচ এম কামরুজ্জামান, তাকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বা ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী হিসেবেই পাই। আচ্ছা, তাহলে অ্যান্সার আসতেছে হচ্ছে এইটা। ওকে, এবার একটু দেখো, মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদে কে ছিলেন? আচ্ছা, ভালো কোয়েশ্চেন। উপদেষ্টা পরিষদে কে ছিলেন? একটু দেখো, অধ্যাপক মুজাফফরও ছিলেন, আবার তাজউদ্দিন আহমেদও ছিলেন। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এই কোয়েশ্চেনটা আসলে মিস্টেকেনলি আসছে মনে হয়। তারপর আমি বলি, তোমরা জানো যে কে ছিলেন, ঠিক আছে? আমরা তাকে তো উপদেষ্টা মণ্ডলীতে দেখি না, দেখি সৈয়দ নজরুল ইসলামকে, তাকে তো দেখি না। সে কে ছিল? সে ছিল হচ্ছে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। এই দুইজন ছিল 6 জনের ভিতরে এই দুইজন। এবং এম মনসুর আলী ছিল হচ্ছে অর্থমন্ত্রী। যাই হোক, তোমরা এইখান থেকে যে কোয়েশ্চেনই আসুক না কেন, তোমরা অ্যান্সারটা তো দিতে পারবা ভালো মতোই। এবার একটু খেয়াল করো, কখন মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল? একটু দেখো, 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়, এবং 17ই এপ্রিল এই মুজিবনগর সরকারের শপথ আয়োজন করা হয়। মনে রাখতে হবে, এটাই কিন্তু বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা আদেশ এই তারিখে আসে, ঠিক আছে? স্বাধীনতা আদেশ। মুজিবনগর সরকার গঠনের মাধ্যমেই আসে। ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, এই যে শেষ আর একটু আছে এই চ্যাপ্টারে। অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল আমি তোমাদেরকে বলি। এক হচ্ছে বিশ্ব জনমত সৃষ্টি করা, বিশ্ব জনমত। আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধ পরিচালনা, ঠিক আছে? পরিচালনা। এই দুইটা ছিল হচ্ছে মুজিবনগর সরকার গঠনের মূল লক্ষ্য। তাহলে এবার একটু খেয়াল করো, এই দুইটার ভিতরে কি একটাও আছে? দেশ পরিচালনা করা, এই যে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করা,
বুঝতে পারছো? সবাইকে জানানো এবং আমাদের পক্ষে নিয়ে আসা। 1971 সালের মার্চ মাসের প্রথম হরতালে পূর্ব পাকিস্তানের সরকারি কার্যক্রম কেমন ছিল? সংগ্রামমুখী, প্রতিবাদ, না স্থবিরতা, মানে একদম ঠান্ডা একটা পরিবেশ, কি হবে না হবে কেউ বুঝতে পারতেছিল না। এবার একটু দেখো তো, স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সংখ্যা কয়জন? 6 জন। এবং এই প্রশ্ন হয় সরাসরি উপদেষ্টার নাম নিয়ে প্রশ্নটা হবে, আর নাই এই সংখ্যা নিয়ে প্রশ্নটা হবে। যে কোনো বোর্ডে একটা না একটা তো পাবাই তোমরা, একটু ভালো মতো মনে রেখো। বাংলাদেশের অভ্যন্তরে পাক বাহিনীর সমর্থনে কোন দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে? দেখো, ন্যাপ মুজাফফর। এই ন্যাপ মুজাফফর কি বিরোধিতা করে বলতো? তারা তো উপদেষ্টা মণ্ডলীতে ছিল, তাদের চেয়ারম্যান, তাই না? উপদেষ্টাতে ছিল, উপদেষ্টা মণ্ডলীতে ছিল এই দল থেকে। কমিউনিস্ট পার্টির তোমার হচ্ছে কমরেড মনি সিংহ, তিনিও কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীতে ছিল। তাহলে আমরা বলতে পারি না যে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, তাই না? এবার দেখো, ন্যাশনাল কংগ্রেস, যেটা ন্যাশনাল কংগ্রেসের শ্রী মনোরঞ্জন ধর, তিনিও কিন্তু উপদেষ্টা মণ্ডলীতে ছিল। তার মানে অ্যান্সার হচ্ছে এই মুসলিম লীগ। এই মুসলিম লীগের নেতা নুরুল আমিন, তিনি কিন্তু সেই ভাষা আন্দোলনের টাইমে এই যেই ম্যাসাকারটা হয়েছিল সেটা নেপথ্যে ছিল। এবং আমরা জানি যে টোটাল আসন সংখ্যা ছিল কত বলতো? 169টা। এই 169টা আসনের ভিতরে আমরা কয়টা আসন পাইছিলাম জানো? আমরা পাইছিলাম 167টা আসন, মনে আছে? হ্যাঁ, তোমাদের মনে থাকার কথা না বলো? তো সেই আসনগুলোর মধ্যে 2টা আসন তো আমরা পাইনি। সে 2টা আসন কারা কারা পাইছিল? এই যে মুসলিম লীগ থেকে একজন পাইছিল এবং চাকমা রাজা ত্রিদীপ রয় পাইছিল আরেকটা আসন, যেটা আমাদের জাতীয় নির্বাচন হয় পরবর্তীতে 70 সালে। তো এটা একটু জানাই রাখলাম, বাট এটা তোমাদের পরীক্ষায় আসবে না। এবার একটু খেয়াল করো, শহীদ সাহেব লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিল। লন্ডন তার মানে তো দেশের বাইরে, সো আমরা বলতে পারি তিনি একজন প্রবাসী ছিলেন, প্রবাসী। 1971 সালের এপ্রিল মাসে তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য জনাব ক, আচ্ছা এটা আরেকটা ক্যারেক্টার, কাছে একটি বিশেষ প্রস্তাব নিয়ে যান। জনাব ক তার প্রস্তাবের পক্ষে মত দেন। আচ্ছা, তার মানে এটাই হচ্ছে জনমত সৃষ্টি করা। এটা কি? জনমত সৃষ্টি করা। দিলাম, জনমত তৈরি করছে। আচ্ছা, এবার কি বলতেছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাহেব কি হিসেবে অবদান রেখেছেন? এই যে প্রবাসী বাঙালি হিসেবে অবদান রেখেছেন। এবং এই ধরনের সৃজনশীল আসতে পারে, উদ্দীপকটা একটু চিনে রেখো, তখন প্রবাসীদের সম্পর্কে তোমাদের একটু লিখতে হবে। এবার কি বলতেছে? মুজিবনগর সরকার 1971 সালের কত তারিখে শপথ গ্রহণ করেন? আমরা সবাই জানি এটা 17 এপ্রিল তারিখে। জনাব রাশেদ এবং তার সহযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হঠাৎ আক্রমণ করে পালিয়ে আত্মরক্ষা করতেন। তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন? গেরিলা। গেরিলাদের কাজ ছিল হঠাৎ করে আক্রমণ করা, ঠিক আছে? এবার একটু দেখো তো, ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় কোন তারিখে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেয়? শেখ মুজিব ডাক দেয় হচ্ছে 2রা মার্চ। এটা তোমরা পাবা চ্যাপ্টারটা যখন শুরু হয় প্রথম প্যারায়, সেকেন্ড প্যারায় না, প্রথম প্যারাতেই পাবা। এবার দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের মূল বিষয় কি ছিল? আচ্ছা, স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা। অপারেশন সার্চ লাইট শুরু হয় কবে? 25শে মার্চ রাতে। এবং বর্তমানে এটাকে আমরা কি বলি? এটাকে তো কাল রাত্রি বলি, তাই না? কিন্তু কোন দিবস হিসেবে এটা আসলো এখন? এটা হচ্ছে জাতীয় গণহত্যা দিবস। জাতীয় গণহত্যা দিবস, ঠিক আছে? একটু মনে রেখো কিন্তু এই জিনিসগুলা। এবার একটু দেখো তো, শিল্পী জর্জ হ্যারিসন, তিনি বিশ্ব জনমত সৃষ্টি করছিল কিভাবে? গান গেয়ে। তার সাথে পণ্ডিত রবিশঙ্করও ছিলেন। এবার একটু দেখো তো, মুক্তি বাহিনীতে একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা বেশি ছিল? ছাত্রদের সংখ্যা বেশি ছিল। এবার কি বলতেছে? 1971 সালের 10 এপ্রিল সংঘটিত হয় কি? আনুষ্ঠানিক বাংলাদেশের ঘোষণাপত্র। এটা কারেক্ট, একদম কারেক্ট। মুজিবনগর সরকার গঠন, এটা হয়নি, এটা 17 তারিখে হয়েছিল। 17/4 কত? 1971। সো এইটাকে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, অ্যান্সার কি আসতেছে? এটা হবে না, ক্রস। অ্যান্সার আসতেছে 1 ও 3। 1 ও 3 আছে, এই যে 1 ও 3, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার একটু খেয়াল করতো, বাংলাদেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মূল কারণটা কি ছিল? দেখো তো, আমাদের অর্থনৈতিক মুক্তি স্বাভাবিক। তোমরা চ্যাপ্টার 1-এ দেখবা অর্থনৈতিকভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কতটা পিছিয়ে ছিলাম। এবার দেখো তো, পাক প্রশাসনের প্রতি ঘৃণা, এটা তো স্বাভাবিক। এবং বাঙালি জাতীয়তাবোধ। অ্যান্সার সবগুলা কারেক্ট। অ্যান্সার সবগুলা কারেক্টের জায়গায়। এবার একটু খেয়াল করো, মুক্তিযুদ্ধে কয়টি ব্রিগেড ফোর্স ছিল? আমরা সবাই জানি 3টা ব্রিগেড ফোর্স ছিল। মুক্তিযুদ্ধে মূল নিয়ামক শক্তি কে ছিল?
জনগণ, এবং এইটা তোমাদের এসকিউতে আসতে পারে, এসকিউতে আসবেই, তোমরা বলতে পারো এটা এসকিউতে আসবেই ইনশাআল্লাহ যে কোনো একটা বোর্ডে জনগণ নিয়ে। কারণ এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যে গণযুদ্ধ বলে, এটাই তো সামারি এটা, তাই না? তার মানে এইটাকে একটু দাগাই দিলাম আমি, হ্যাঁ একটু দাগাই দিলাম, একটু ভালো মতো পড়ো সবাই। ডান। এবার একটু সৃজনশীলের দিকে দেখি। সৃজনশীলে যাওয়ার আগে এই চ্যাপ্টারের একটু সামারিটা যদি তোমরা দেখো, এই চ্যাপ্টারটা কি কি আছে, এই চ্যাপ্টারের টপিক 7ই মার্চের ভাষণ, ঠিক আছে, এটা নিয়ে বহুপদী এমসিকিউ থাকতে পারে। আচ্ছা, স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা, যেটা আমরা মুজিবনগর সরকারের মাধ্যমে পাই, আচ্ছা এইটা তার মানে এটার সাথে কানেক্টেড, এবং মুজিবনগর সরকার গঠন কার্যক্রম, তার সাথে মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা ও বিভিন্ন দেশের ভূমিকা, এটা হচ্ছে টোটাল চ্যাপ্টারের সামারি। এখন এই চ্যাপ্টারটা পড়ার পর তোমরা দেখবা এই পার্টটা থেকে এই যে মুজিবনগর সরকারের যে কার্যক্রম বা জনগণের যে ভূমিকাটা, বিশেষ করে এটা ছাত্র সমাজ, এটা ভালো ইম্পর্টেন্ট, এটা থেকে এমসিকিউ আসতে পারে। নারীরা কিভাবে আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের উপকার করছে, এটা নিয়ে আসতে পারে। গণমাধ্যম, এই গণমাধ্যম বলতে দুইটা, একটা হচ্ছে জয় বাংলা পত্রিকা এবং আরেকটা হচ্ছে তোমার জল্লাদের দরবার, এই দুইটা, এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, জল্লাদের দরবার বলতেছি, অ্যাকচুয়ালি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ সিকিউ আসতে পারে, বাংলা বেতার, ঠিক আছে। আচ্ছা, এই যে জনসাধারণের ভূমিকা, যে এটাকে কেন গণযুদ্ধ বলা হয়, এটা নিয়ে 100% তোমরা কোনো না কোনো জায়গায় প্রশ্ন পাবা। এই যে প্রবাসী বাঙালি, তারা কিভাবে বিদেশে থেকে আমাদেরকে হেল্প করছে, সেটা নিয়েও প্রশ্ন পাবা। শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীর ভূমিকা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের ভূমিকা, বিশেষ করে তোমাদের এখান থেকে আসলে ভারতের ভূমিকাটা আসবে, যে তারা কিভাবে আমাদেরকে ট্রেন করে এবং যৌথ বাহিনী বা যৌথ কমান্ডটা গড়ে তোলে। দেখো সৃজনশীল, এবার আমরা জানি টোটাল চ্যাপ্টার সামারিটা দেখলাম, এবার একটু দেখো কি ধরনের সৃজনশীল আসতে পারে। মুক্তিযোদ্ধা কবির সাহেব, দেখো এই যে কবির সাহেব স্মৃতিচারণ অনুষ্ঠানে তার ভাই তাহের কেঁদে ফেললো, কেন দেখি, তাহের কেঁদে ফেললেন, দেখো তিনি বললেন আমার কলেজ পড়ুয়া বড় ভাই মুক্তিযুদ্ধে যোগদান করেন। আচ্ছা, তার মানে কলেজ পড়ুয়া, দ্যাট মিনস এটা কি ছাত্র, এটা কি, এটা হচ্ছে ছাত্রদের ভূমিকা। আচ্ছা, এবার একটু দেখো পার্শ্ববর্তী দেশ থেকে, পার্শ্ববর্তী দেশ বলতে কিন্তু ভারত, হ্যাঁ ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে আসেন তিনি। কুমিল্লার বিপাড়ার একটি স্থানে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করছে ছাত্রাবস্থায়। মুক্তিযুদ্ধে জনাব কবির কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করে, এই যে দেখছো কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করে, ছাত্র সমাজের। এখন তুমি যখন ছাত্র সমাজের ব্যাখ্যাটা দিবা, এই 24 বছরের ব্যাখ্যাটা তোমরা দিবা, 24 বছরের বছরের কিভাবে, 1948 থেকে 52 ভাষা আন্দোলন, 1962 ও 64 শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন, 1966 সাল 6 দফা, 1969 সাল গণঅভ্যুত্থান, 1970 সাল জাতীয় নির্বাচন, 1971 সাল মুক্তিযুদ্ধ। ঠিক আছে, ব্যাখ্যা করবা, দেখবা অনেক বড় হয়ে গেছে। পয়েন্ট করেও লিখতে পারো, না করে একদম ঢালাভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ডান। তার মানে এখানে যেটা বললাম যে এই পার্টটা থেকে এই যে সাধারণ মানুষের ভূমিকা, ছাত্র থেকেও আসতে পারে, গণমাধ্যম থেকেও আসতে পারে, শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী থেকেও আসতে পারে, এখানে আসছে ছাত্রটা বেশি ইম্পর্টেন্ট। এবার একটু বলছে দেখো, মুক্তিযুদ্ধের দৃশ্যকল্পে উল্লিখিত দেশটি, অর্থাৎ এই পার্শ্ববর্তী দেশ ভারত, এটার অবদান বিশ্লেষণ করো। মোটামুটি তোমাদের এই 4টা দেশের অবদান আছে, অবদান কিংবা অবদান ছাড়া, মানে পক্ষে বিপক্ষে আছে, সেখান থেকে ভারত এবং সোভিয়েত ইউনিয়নটা বেশি ইম্পর্টেন্ট, বা রাশিয়া আর কি। তো এখানে ভারতের যে অবদানটা ছিল সেটা ব্যাখ্যা করতে হবে তোমরা, বর্তমান প্রেক্ষাপটে গেলে হবে না, তোমার পাশ করতে গেলে বই পড়া লাগবে। তো বই পড়ে যে ডেটাগুলো পাইছো সেটা দিয়ে ব্যাখ্যা করবা। এই সৃজনশীলটা মহা গুরুত্বপূর্ণ। আমি বলতেছি এটা টাইপ ভিত্তিক সৃজনশীল, এটা আসবে ব্যাপারটা এরকম না, এটাই টাইপ। ঠিক আছে, এবার একটু দেখো লাস্ট সৃজনশীল ফার্স্ট চ্যাপ্টারে। সদ্য প্রয়াত কালজয়ী কণ্ঠশিল্পী আব্দুল জব্বার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি ছিল বলতো? মুক্তিযুদ্ধের সময় একটা গণমাধ্যম ছিল, একটা গণমাধ্যম ছিল। ওকে ফাইন। এবার দেখো, তার গানে অনুপ্রাণিত হয়ে সকল পেশার লোক ও সাধারণ মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। তাদের এ সকল কার্যক্রম পরিচালনা সহ মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ প্রভৃতি ক্ষেত্রে একটি দেশ সহযোগিতা করে। আবারও আসছে, সেই দেশটা হচ্ছে ভারত। হ্যাঁ, উদ্দীপকের প্রথম ব্যক্তি যে মাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধে, উক্ত মাধ্যম অর্থাৎ গণমাধ্যমের ভূমিকাটা কি? গণমাধ্যম, এটার ভূমিকাটা কি? এবং পরবর্তীতে বলছে স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে উদ্দীপকের দেশটি অর্থাৎ ভারতের ভূমিকাটা ব্যাখ্যা করো। তার মানে যেই সৃজনশীলই যাও না কেন, প্রথমে সৃজনশীলে আসবে মুক্তিযুদ্ধের জনমানুষের ভূমিকা, এবং ঘতে কি আসবে? ঘতে আসবে হচ্ছে কোন একটা দেশের ভূমিকা।
ডান, চ্যাপ্টার শেষ। আচ্ছা, এখন চ্যাপ্টারটা যেহেতু শেষ, চ্যাপ্টার 6 তো আসবো, তার আগে চ্যাপ্টার 3 তো তোমাদের পড়তে হবে। একটু খেয়াল করো, এসকিউ পড়বা না তো এসকিউ সাজেশন দিতে হবে না? এসকিউ তো আর ধরে ধরে পড়ানোর কিছু নাই। এখন কি ধরে ধরে পড়াবো বলো? 8-10 ঘন্টার ক্লাস করে লাভ আছে? 8-10 ঘন্টা তো নিজে পড়বি ভাই। তো আমার ক্লাস কেন 8-10 ঘন্টা ধরে দেখবি? ম্যাক্সিমাম 6-7 ঘন্টার একটা ক্লাস চলে, তাও যদি ছুটিটা বেশি থাকে। কিন্তু যদি আমি এখন 15 ঘন্টার ক্লাস বানাই, তাহলে তুমি পড়বা কখন? তুমি যদি নিজেই 5 ঘন্টা পড়ো, তাইলেই তো তোমার A+ পাওয়া লাগে হয়ে যায়, কারো ক্লাস তো দেখা লাগে না। এবার একটু দেখো, এই যে আমি তোমাদেরকে একটু বলি তোমরা কি কি পড়বা এখান থেকে। ওকে, খেয়াল করো, সবাই খেয়াল করো। এই যে দেখো, শর্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ, আমি জাস্ট বলে দিই, এই শীটটা তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবা। 25শে মার্চ রাতকে কালরাত্রি কেন বলা হয়? মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের গঠন দেখো। উপদেষ্টা পরিষদে ছিল 10 জন, সরি 6 জন, তাদের নাম এবং তাদের দলের নাম শেষ। মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কেন? মুক্তিযুদ্ধে জনমত সৃষ্টি করা এবং মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য। মুক্তিযুদ্ধ কিভাবে গণযুদ্ধে পরিণত হয়? যখন সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে এবং নিয়ামক শক্তি হিসেবে জনগণ যখন মুক্তিযুদ্ধে অংশ নেয়, তখনই এটা গণযুদ্ধে পরিণত হয়। জনগণকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি বলা হয় কেন? এই দুইটা সিমিলার কোয়েশ্চেন। মুক্তিযুদ্ধে ছাত্রছাত্রীদের ভূমিকা একেবারে ওই যে আন্দোলন ধরে ধরে কোন আন্দোলনে কি হয় না হয়। ওকে, ডান। এবার একটু দেখো তো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা গৌরবোজ্জ্বল ছিল? একদম এই এমসিকিউটা আসবে, গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল নারীদের। ঠিক আছে, এবার একটু দেখো তো, মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা কেমন ছিল? ডান, হ্যাঁ ডান। গণমাধ্যমের ভূমিকা কেমন ছিল? এগুলা নিয়ে প্রশ্ন হবে।